নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজাদার গল্প দুগ্ধপানের ইতিহাস। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। তাহলে চলো শুরু করছি শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট গল্প, দুগ্ধপানের ইতিহাস। আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি, কিন্তু বিনি ঘটিত ঘটনাচক্র এমনই যে দুগ্ধং পিবতি বিড়াল। পাঠ্য বইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই 200 হাত দূরে হটিয়ে রেখেছিলাম। কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করলো যে আমার শরীর নাকি ক্রমেই আরো কাহিল হচ্ছে, আর শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না। কোন বইয়ে নাকি পড়েছিল ও যে শরীর সারাবার জন্যে বাইরে আমরা চেঞ্জে যাই, সেই চেঞ্জই ঘরে বসে আমরা পেতে পারি রোজ রোজ দুধ খাই যদি। দুধ আমাদের ভেতরে ভেতরে চেঞ্জ আনে, ভেতর থেকে বদলায়, তিলে তিলে বদলে দিতে থাকে। শেষে একদিন আমরা তেল তেলে হয়ে দেখা দিই। দেহের তাল গোল পাকাতে দুধের নাকি আর জুড়ি নেই। দুধ খাও দাদা, সাধলো বিনি, তোমার চেহারা ফিরে যাবে, আরেক চেহারা দেখা দেবে, দেখে নিও। এমন শ্রী হবে, শরীরে সারা গা চকচক করবে কান্তিতে। তুমি মাস দুয়েক তো খেয়ে দেখো, না যদি হয় তো আমার কানটি তখন কেটে নিও। বলে বিনি নিজের কান টেনে দেখায়। কানের জন্যেও না, কান্তির লোভেও না। মাস দুয়েকের ধাক্কা মনে করে সইতে আমি রাজি হলাম। অকারণে বোনের মনে ব্যথা দিতে প্রাণ চাইল না। বিনির কথা মিছে নয়, চকচকে চেহারাটা গোড়াতেই দেখা গেল। দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্য সারা দেহে বয়ে নিয়ে এলো সে। তার খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই বলা বাহুল্য। কথা হলো 2 মাস রোজ 2 সের করে দুধ দেবে, খাঁটি দুধ। দাম নেবে মাস কাবারে। আমি বিনিকে বললাম, না, 2 মাস কাবারে। সেই কথাই ওকে বলে দে, দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পাই। ওর মতন চাকচিক্য হয় কিনা দেখে নি, নইলে চকচকে টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাব কেন? তাতেই রাজি গোয়ালা। দাম কিন্তু পানসিকি বাবু, খাঁটি দুধ মাখছেন আপনারা, সের ভোর খাঁটি দুধ পানসিকির কমে হবে না। এমনি আমরা 1 টাকা সের বেচি, সে দুধ কিন্তু তেমন খাঁটি না হুজুর। 2.5 টাকার দুধ খাবো রোজ, শুনতেই আমার যা খারাপ লাগে। ও তো পয়সার বাজে খরচা খালি। ওই টাকায় আলু কাবলি, ডালমুট, ঝালমুড়ি, ঝুড়ি ভাজা, চিনেবাদাম এসব খেলে কাজে দেয়, আর খেতেও কত ভালো। আহা! বিনি কিন্তু নারাজ নয়, সে শুধু বলে, দাম কিন্তু সেই 2 মাস পরে, বুঝেছো বাপু? আপনারা ভদ্র আদমি, দুধ খেয়ে কি আপনারা পালিয়ে যাবন? দাম দিবন না, সে ভয় আমরা করি না দিদিমণি। গোয়ালা চলে গেলে বিনি একটু আফসোস করে। আহা, এখন না আমের সময় নয়, নইলে আমি আর দুধে মিশিয়ে খেলে যে একখানা স্বাস্থ্য হতো। আহা, দেখবার মতোই। তা না হোক, শুধু দুধ খেলেও তো কিছু কম হবে না। এই দুধেই দেখো তোমার এই ছিরি বদলে কি চেহারা দেখা দেয়। দিলেও দেখা, কদিন না যেতেই চোখের কোণে কালি দেখা দিল। চোখের কোল ভাঙল। চোখের কালি উঠতে না উঠতে গালের খানিকটা খালি হয়ে গেল, ভাট পাড়ার মতন টোল পড়ল গালে।
রোজ 2 সের দুধ খাই, দিনে 4 বার। সকালের প্রাতরাশে, দুপুরের 1 রাশ ভাত গেলার পর, বিকেলের জলখাবারে আর রাতে শোবার আগে। প্রতিবারে 8 সের করে, আর বাথরুমে যাই 7 বার, রাত দিন ধরে। ভাগ্যে সেটা আমের সময় নয়, নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমায় নাকি আর দেখতে হতো না। কিন্তু তাতেই বা কি, আম না খেলেও কি রেহাই আছে? এমনিতেই একদিন আমাশা এসে গেল। ফলে গেল বিনির কথাটা, আরেক চেহারা দেখা দিল। সত্যি চেহারাটা ডাক্তারের। ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন, দেখে শুনে একটা ব্যবস্থাপত্র বাতলালেন। দুধকে কমন রেখে সাবু বার্লির সঙ্গে মিশিয়ে কিংবা সটি ফুডের সঙ্গে পটিয়ে খেতে বললেন আমায়। সসংকোচে আমি শুধলেম, দুধকেই তো আপনি পথ্য করেছেন, কিন্তু একটা কথা ভেবেছেন কি, দুধটাই কি আসলে আমার ব্যাধি হতে পারে না? কেননা ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য, মানুষও তেমনি দুধের খাদ্য হতে পারে। আমরা যেমন দুধ মারি, দুধও তেমনি মারতে পারে আমাদের। আর কিছু না হোক, নিছক প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করার লালসাতেও তো। ক্রোধ, হিংসা ইত্যাদি মানুষেরই একচেটে নয়, আমাদের মধ্যে জড়ো হয়ে নেই। জড় বস্তুর মধ্যেও তা জড়িয়ে থাকতে পারে। খাদ্য এক এক সময় খাদক হয়ে ওঠে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও কিছু না, অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথম প্রথম অমনটা হয়, পেট নামে, আমাশা দেখা দেয়, শরীরও একটু কাহিল হতে পারে। প্রথম চোটটা কেটে যাওয়ার পর ওই দুধেই তখন গড়ে তোলে আবার। ওই দুধ খেয়েই শরীর সারে তখন। দুধের মতন কমপ্লিট ফুড কি আর আছে মশাই? শুনে বিনি লাফিয়ে উঠল। কেমন, কি বলেছিলাম? তারপর বিনির উৎসাহ যেন বেড়ে গেল আরো তার চার দেখা গেল দুধ খাওয়াবার। আরো সেরখানেক দুধ বাড়িয়ে দিল সে। পড়ে পড়ে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে। দুধটা চড়াদরের বলেই কিনা কে জানে, বোনের আদরে পেট চড়চড় করতে লাগলো। দুধ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল আমার। জিজ্ঞেস করিস তো গোয়ালাকে। বিনিকে আমি বললাম একদিন। কোথাকার দুধ সে নিয়ে আসে, তার নিজের গোয়ালের নাকি পদ্মাপাড়ের কোনো খান থেকে আনা? পদ্মাপাড় থেকে দুধ আনতে যাবে ও? বিনি অবাক হয়। কেন, এ দেশে কি গরু নেই? মনে হচ্ছে পাকিস্তানের আমদানি, নইলে পেট এমন চড়চড় করছে কেন? পেট চড়চড় করছে সে কি? তাই তো বলছিলাম, ওর গোয়ালের নয়, গোয়ালন্দের বোধহয়। চড়া টড়া সব ওই ধারেই পড়ে বলে শুনেছি। চর তো নয়, দুধের স্বর। কার বইয়ে আমি পড়েছিলাম যেন, সে কথাটাও ওকে জানাই। কই, স্বর তো তেমন পড়ে না তোমার দুধে, জল খুব মেশাচ্ছে মনে হয়। দাঁড়াও দেখি তো। বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে, দুধ পরীক্ষায় লাগে। তাই তো বলি, বলে ওঠে বিনি, সবটাই তো জল দেখছে, প্রায় 3 ভাগের ওপর। আহা, তাই তো হবে রে, আমি বাতলাই। দুধের মধ্যে জল থাকবে না? দুধ হচ্ছে পৃথিবীর মতোই, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু পৃথিবীর মতো তার স্থলরেখা তেমন স্পষ্ট করে দেখা যায় না, জলে স্থলে একাকার। কিন্তু পেটে গিয়ে যখন চড় মারে, পেট ভার হয়, তখনই আমরা টের পাই। দিনের পর দিন পেট ভারী হয়ে ক্রমে পেটের ভুঁড়ি নামে, আর তাই হচ্ছে দুধের স্থলভাগ। দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলছিল না ডাক্তার, কিন্তু শেষের দিকেও পেট নামে আবার, সেই হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ভুঁড়ি দুধ খাওয়ার ফল। ভেবে দেখ, ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া আর কি?
জল মেশাচ্ছে বেটা, দাঁড়াও। তা তো মেশাবেই, দুধে জল মেশানো গোয়ালাদের দস্তুর। তবে কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল, সেইটাই বিবেচ্য। সেইখানেই আমার ভাবনা, কারণ শুনেছি পদ্মার জলেই যত চড়া পড়ে, মনে হচ্ছে আমার পেটেও পড়েছে। দাঁড়াও, দেখাচ্ছি বেটাকে বলে বিনি বেরিয়ে গেল। বাজার থেকে ইয়া দুটো বালতি কিনে আনলো। ওর দুধের ব্যবস্থা করলাম। বালতিগুলো দেখিয়ে বলল, ও বাবা, এতদিন তো ঘটি ঘটি খেয়েছি, এবার কি বালতি বালতি গেলাবি নাকি? তাহলে আর সত্যি আমায় দেখতে হবে না। বিড়াল হতে তো পারবো না, বিরল হতে হবে আমায়। বালতি দেখে সেই যে আমি শুয়ে পড়লাম, বিছানা ছাড়লাম। মাস দুয়েক পর গোয়ালা দুধের দাম নিতে এলো। 136 रुपया নিয়ে আনা ছিপাই। 126 টাকা? বলে কি? 9 আনা 6 পাইয়ের জন্য ভাবিনে, শরীরটাই তো 9-6 হয়েছে, কিন্তু এই 126 টাকা কোত্থেকে আসে এখন? বিনি বলে, ভাবতে হবে না তোমায়, তার ব্যবস্থা আমি করেছি। বলে গোয়ালাকে 26 টাকা 9.5 আনা গুনে দেয় নগদ। তারপর বড় বড় বালতি দুটো করে 2 বালতি জল ভরে আনে। এই নাও তোমার দুধের দাম। গোয়ালা হাঁ করে থাকে। যেটুকু দুধ পেয়েছি তার দাম ওই 26 টাকা, বাকিটা তো খালি জল দিয়েছ, সেটাও তোমায় ফিরিয়ে দিলাম। এই বলে বিনি কথাটা গোয়ালার কাছে জলের মতো পরিষ্কার করে দেয়। কিছু মনে করো না বাপু, তোমাকে একটু শিক্ষা দিলাম কেবল। গোয়ালা সমজদার লোক, শক্ত পাল্লায় পড়েছে যে, সেটা বেশ বুঝতে পারে। শেষটায় সে শুধু শুধোয়, বালতি ভি দিচ্ছ দিদিমণি? বালতি দুটো চাও? তা নেবে, নাও গে যাও বালতি। সমস্যাটা এত সহজে বিনা গোলমালে মিটে যেতে দেখে সে বুঝি একটু উদার হয়ে ওঠে। আমি গোয়ালাকে কিঞ্চিত সান্ত্বনা দেবার চেষ্টা করি। দেখো গোয়ালাজি, দুধ তো আসলে খড়ের রূপান্তর। क्या रूपांतर? समझता नहीं। माने खड़ेरी और एक सिम। गोरू खड़ खाता है, वही खड़ में दूध बनता है, कुछ भी मेहनत नहीं, आप से बन जाता। 2 आना के खड़ खाके गोरू 10 रुपया का दूध देता। কাজেই বুঝতেই পারছো 26 টাকার দুধের দাম না উঠলেও খড়ের দামটা তোমার পুষিয়ে গেছে। হ্যাঁ বাবু, খড়ির দামটা আমার মিলেছে ঠিক, दूध तो আমি দেই না, खड़ी गुले पानी से मिलिए, वो बात ठीक है। और सच बोले तो यही दोनों बाल्टी हमारा नाफा। বলে বিনিকেও একটা শিক্ষা দিয়ে বালতি হাতে হাসতে হাসতে সে চলে যায়। তখন আমি বুঝি যে দুধের খরিদ্দার বলতে কি বোঝায়, আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠছে কেন। এতক্ষণ তোমরা শুনলে লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট মজাদার গল্প, দুগ্ধপানের ইতিহাস। কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।